বা টু স্যাটিসফাই ইউ বা টু মেক ইউ নর্মাল বা কুল। তো এই ফ্রেজগুলো আমরা ইউজ করতে পারি। নট মাচ ইম্পর্টেন্ট এই বিষয়টা, বাট তারপরেও আমরা একটু দেখে রাখি যে কোন কোন ফ্রেজগুলো ইউজুয়ালি ইউজ করা যাবে। আই অ্যাপোলোজাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স অ্যান্ড আই অ্যাসিওর ইউ আই উইল ডু এভরিথিং আই ক্যান টু হেল্প ইউ। I understand how frustrating that can be. Let's see how we can work this out. I appreciate your patience in this matter. আচ্ছা, তারপরে ধরেন কাস্টমার বলল যে আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তো আপনারা কেন এটা সলভ করতেছেন না? হুম তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি বিষয়টা হ্যান্ডেল করবেন? যে ঠিক আছে ম্যাডাম বা স্যার, আমরা দুঃখিত আপনাকে অপেক্ষা করানোর জন্য। আমরা বাংলাতে এইভাবেই বলি বেসিক্যালি। সেটাই ঠিক ইংলিশেই এভাবেই বলতে হয় যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস হ্যাজ বিন ইনকনভিনিয়েন্ট ফর ইউ, আই অ্যাপোলোজাইজ ফর দ্য ওয়েট। আচ্ছা, এই বিষয়গুলো আমরা কেন পড়বো? এই বিষয়গুলো হচ্ছে যদি কোনো ডায়লগ আসে আপনাদের রাইটিং পার্টে, ডায়লগ আসলো যে যেহেতু বিজনেস ইংলিশ, বিজনেস রিলেটেড যে কোনো ডায়লগ চলে আসলো যে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর কাস্টমার, কিংবা রাইট এ ডায়লগ বিটুইন এ সেলার অ্যান্ড এ কাস্টমার, তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে কাজে দিবে। হ্যাঁ, এই কারণে আর কি। আচ্ছা, ফ্রেজেস ফর অ্যাডভাইজিং কাস্টমার, যদি উপদেশ দেওয়ার বিষয়টা আসে, তো আপনি কি বলবেন কাস্টমার? যে আই উড সাজেস্ট বা রেকমেন্ড, আমার পরামর্শ থাকবে যে আপনি এই, বা আপনার একটা কাস্টমার আসছে, আপনি বলেন যে আমার পরামর্শ থাকবে আপনি এই প্রোডাক্টটা না নিয়ে অমুক প্রোডাক্টটা নেন, বা এইটার সুবিধা এটা এটা। যেমন আমরা অনেক সময় ফোন কিনতে যাই বা শোরুমে কাপড় কিনতে যাই, তখন গেলে কিন্তু কাস্টমারদেরকে এই বিষয়ে বলা হয় যারা ওখানে থাকে, ম্যানেজমেন্টে। তো এগুলো জাস্ট আমরা জানি, সেগুলো জাস্ট এখানে রিটেন হিসেবে দেওয়া আছে, এবং এগুলো আপনাকে খাতায় তুলে ধরতে হবে। কঠিন কিছুই নয়। আচ্ছা, কোনো জিনিস ইজিলি তৈরি করতে চাচ্ছেন, কোনো পদ্ধতি, প্রসেস, তখন এই যে ফ্রেজগুলো ইউজ করবেন, অল ইউ নিড টু ডু ইজ, এগুলো আপনার লাগবে রাইটিং পার্টে, যেগুলো মুখস্থ করতে হয়, লম্বা লম্বা অনেক ডায়লগ থাকে। নট লাইক দ্যাট, এগুলো মুখস্থ করার কিছু নয়। আপনার জাস্ট বেসিক বিষয়গুলো জানা থাকলে আপনি দু এক পেজ লিখতেই পারবেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার, না? কেউ একজন রেসপন্ড করেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আমার কথা বোঝা যায়? জি স্যার বোঝা যাচ্ছে, কিন্তু সাউন্ড একটু পর পর পড়ছে, মানে ধীরে ধীরে আসতেছে, লাউডলি শোনা যাচ্ছে না, মানে আচ্ছা, প্রিভিয়াস এখন ব্যাচের তুলনায়। এখন শোনা যাচ্ছে? জি, শোনা স্যার যাচ্ছে। শোনা যাচ্ছে, জি স্যার। আচ্ছা, ওকে। ঠিক আছে। তো ধরেন সাপোজ একটা কল সেন্টার রিপ্রেজেন্টেটিভ। তো কল সেন্টার রিপ্রেজেন্টেটিভরা আমাদের সঙ্গে কতটা পোলাইটলি ট্রিট করে এটা আমরা সবাই জানি। তো এগুলো তাদেরকে ট্রেন করা হয় কি বিষয়ের উপর ট্রেন করা হয়, যে কোন সিচুয়েশনে আপনি কি ফ্রেজ ইউজ করবেন, কি রকম কথাবার্তা বলতে হবে আপনাকে। হ্যাঁ, তো এই বিষয়গুলো এখানে দেওয়া, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়। সরি, আমার শরীর খুব টায়ার্ড, গত রাতে আমি ঘুমাইতে পারি না, আজকে সারাদিন আমার দৌড়াদৌড়ি করতে হয়েছে, দ্যাটস ওয়াই আমি একটু হাই তুলতেছি বারবার। হুম সরি ফর দ্যাট। আচ্ছা, এগুলো খুব বেশি দরকার নেই। আচ্ছা, আচ্ছা, সমস্যার সমাধানে আপনি তাদের একজন অংশীদার, আপনি তাদের নট মাস্টার, আপনি তাদের সার্ভেন্ট এইভাবেই, বা আপনি তাদের সার্ভিস দিতে আসছেন এভাবেই তাদেরকে অনুধাবন করাতে হবে।
সেটা আপনার কথার মাধ্যমে। লেটস মেক এ লুক এট দিস, বাট দ্যাটস এ গুড কোশ্চেন, আই উড বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ, এরকম আর কি। হুম, যেমন যদি কোনো কাস্টমার বললো যে হ্যালো, আই এম কলিং ফ্রম আউট অফ টাউন বিকজ আই নোটিস দ্যাট আই ওয়াজ নট বিল্ড স্ট্রেঞ্জ, ডু ইউ নো হোয়াই? আচ্ছা, তো তখন আপনি কি বলবেন? লেটস টেক এ লুক এট দিস, দ্যাটস এ গুড কোশ্চেন, আই উড বি মোর দেন হ্যাপি টু লুক ইনটু দ্যাট ফর ইউ। এ বিষয়ে আপনাকে সাহায্য করতে আমি খুব সন্তুষ্ট থাকবো, বা আই উড বি প্লিজড, এরকম আর কি। এই বিষয়গুলোরই কিছু কিছু ফ্রেজ দেওয়া এই চ্যাপ্টারটাতে, ক্ষমা চাওয়া বা আপনার বোঝানোর জন্য। আচ্ছা, চ্যাপ্টার 10, এটা ইম্পর্টেন্ট। সেইং নো ইন এ পজিটিভ ম্যানার। আমরা গতদিন কিছু কিছু দেখলাম যে হিডেন নেগেটিভ ওয়ার্ড, এবং নো ইজ দ্য মাদার অফ অল নেগেটিভ ওয়ার্ডস, এটা আমরা সবাই দেখছি। তো আপনি কিভাবে পজিটিভলি নো বলবেন? পজিটিভলি পজিটিভলি নো বলার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয়। যেমন আমরা গতদিন কিছু উদাহরণ দেখছি, তো আজকে কিছু কিছু দেখবো, দেখা যাক কিভাবে নোটাকে পজিটিভলি বলা যায়। আচ্ছা, তো আপনি নোটা কিভাবে বলবেন? প্রথমত, রেসপন্ড ইমিডিয়েটলি সো দ্য রিডার ক্যান সিক হেল্প সাম হোয়ার বা এলসওয়্যার। রেসপন্ড ইমিডিয়েটলি বলতে বোঝাচ্ছে যে আপনার কাছে কেউ হেল্প চাইলো, আপনি করতে পারেন আর করতে না পারেন, আপনাকে ইমিডিয়েটলি সেটা রেসপন্ড করতে হবে। অ্যাকশন শো কনসিডারেশন অফ দ্য রিডার্স প্রবলেম। আপনি তার প্রবলেমটাকে কনসিডার করতেছেন, সেটা লাইটলি নিচ্ছেন না, এই বিষয়টা সে বুঝতে পারবে। যে কোনো সমস্যাকে আপনি পারেন অথবা না পারেন, আপনাকে রেসপন্ড করতে হবে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার যেটা থাকবে যে ওপেন বাই অ্যাসিউরিং দ্য রিডার ইউ হ্যাভ গিভেন দ্য রিকোয়েস্ট কেয়ারফুল কনসিডারেশন। ডু নট মেনশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ওয়েদার দ্য রিকোয়েস্ট উইল বি রিফিউজড অর গ্রান্টেড। আচ্ছা, আপনি একটা রিটেনে নো বলতে চাচ্ছেন বা রিটেনে কাউকে রেসপন্ড দিচ্ছেন লিখিতভাবে, তো তখন কখনোই আপনি প্রথম প্যারাগ্রাফেই বা প্রথম প্যারাতেই কখনোই আপনি তাকে নো বলতে পারেন না। Do not mention in the first paragraph whether the accept করেন। আচ্ছা, থার্ডলি, গিভ ইউর রিজনস ফর দ্য রিফিউজ। যদি আপনি তাকে রিফিউজ করেন, সেক্ষেত্রে তাকে ইনাফ রিজনস দিবেন। লিস্ট দেম ইন এ ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড ম্যানার সো দ্য রিডার উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দেম কুইকলি। ফর এক্সাম্পল, আপনি আপনার ফ্রেন্ড আপনার কাছে 2000 টাকা চাইলো, তো আপনি ইমিডিয়েট তাকে রেসপন্ড করলেন এবং প্রথমে না বললেন না। তো তখন অনেক যারা এই বিষয়ে জানে বা যারা ফর্মালিটি মেনটেন করে, তারা কি বলে যে আমার কাছে টাকা পয়সা ছিল, কিন্তু আমার এই খাতে খরচ হয়ে গেছে, 2টা দিন আগে ফোন করলে হয়তো পাইতি, আমরা এইসব বলি। তো এখানেই সেটাই বলা হয়েছে যে লিস্ট দেম ইন এ ক্লিয়ার। আপনি পারতেছেন না, কেন পারতেছেন না সেটা থেকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ইউ আর সেটিং দ্য স্টেজ ফর ইউর নো অ্যান্ড প্রিপেয়ারিং দ্য রিডার টু। আপনি এইসব বলার মাধ্যমে কি করতেছেন? আপনি এইসব বলার মাধ্যমে যে রিকোয়েস্ট চাচ্ছে, হেল্প সিকারটা বুঝতে পারতেছে আস্তে আস্তে যে আপনি তাকে নো বলতে চাচ্ছেন। আচ্ছা, আমি কি এই বিষয়গুলো বুঝাতে পারতেছি আপনাদের? হ্যালো। জি স্যার। ওকে, ধন্যবাদ। আপনারা একটু মাঝে মাঝে কথা বলবেন, হ্যাঁ? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, গতদিন আমরা যেসব বিষয় পিডিএফ দিছিলাম, ওগুলো কি পাইছেন আপনারা? জি পেয়েছি। ওকে, ওগুলো কি আপনারা একটু দেখছিলেন? দেখা হয়েছে কিছু কিছু, মানে এরকম ভাবে সময় পায় না তো এখনো। আজকে দেখবো কমপ্লিটলি।
তো আমি আজকে কিন্তু সেটার উপর কিছু কিছু আপনাদেরকে উম, জিজ্ঞাসা করব। আপনারা কি প্রিপেয়ার্ড? আপনারা কি প্রিপেয়ার্ড আছেন? আমি কি দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? স্যার গতকাল আমার ক্লাসটা করা হয়নি, একটু সমস্যার কারণে। ওকে, ঠিক আছে। তো একজনই শুধু রেসপন্ড করতেছেন, আমাদের ক্লাসে কি একজনই আছেন? ও কথা একটু ধীরে আসতেছে। অনেকেই তো আছেন, আপনারা কি শুধু ওই যে নাম কা ওয়াস্তা ক্লাস অ্যাটেন্ড করা, বিষয়টা কি এরকম? আমি তাহলে আমার এখানে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, আমরা তাহলে আবার শুরু করি, হ্যাঁ? জি স্যার, ক্লাসটা কন্টিনিউ হোক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ৪ নাম্বার যেটা, তো কিভাবে আর নো বলা যায়? when possible suggest an alternative। তো বিষয়টা হচ্ছে যে যখন আপনি পারতেছেন না তখন আপনি একটা অল্টারনেটিভ দেন, যে আমার কাছে তো নেই, বা ওই যদি টাকার বিষয়টাই চলে আসে যে পারতেছি না, তবে তুই অমুককে জিজ্ঞাসা করতে পারিস, বা অমুককে উম জানা বিষয়টা ইনফর্ম কর, সে হয়তোবা আম কিছু করতে পারে তোর জন্য। এরকম আরকি। তো ৫ নাম্বার যেটা থাকবে, ক্লোজ উইথ এ পজিটিভ স্টেটমেন্ট। আপনি শেষ করার সময় অবশ্যই একটা পজিটিভ বিষয় দিয়ে শেষ করবে। যেমন ডোন্ট ওভারলি অ্যাপোলোজাইজ। বারবার ক্ষমা চাওয়ার কিছু নাই। হ্যাঁ? আপনার রিফিউজাল এর জন্য। আপনি আপনার যথেষ্ট রিজন দেখাইছেন। আপনি আপনার যথেষ্ট উম তার সঙ্গে কনসিডারলি ট্রিট করছেন। তো যার কারণে বেশি অ্যাপোলোজাইজ বা ফর্মাল হওয়ার দরকার নেই। যখন আপনি বেশি ওভারলি বলতে যাবেন তখন সেটা হয়তো বলবে যে অজুহাত দেখাচ্ছে। বিষয়টা এরকম। আচ্ছা, the readers should understand clearly that you are unable to grant their request। আপনাকে অবশ্যই তাকে বোঝাতে হবে, সেটা যদি আপনি লিখিতভাবে দেন বা মৌখিকভাবে দেন, অবশ্যই ক্লিয়ার করতে হবে যে আপনি এই রিকোয়েস্টটা গ্রান্ট করতে পারতেছেন না। সেই সামর্থ্যটুকু নেই আপাতত। তো yet at the same time feel that you have considered their স্যার হয়তো আপনার স্ক্রিন শেয়ার কেটে গেছে স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার কেটে গেছে না? ওকে, ওকে, সরি। কথা শুনতে পাচ্ছেন তো নাকি? কথা শুনতে পাচ্ছে সবাই? জি স্যার, কথা শোনা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে আচ্ছা, না। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি দেখতেছি বিষয়টা। এখন জি দেখাচ্ছে। ওকে। তো বিষয়টা এরকমই যে তাকে আপনি রিডার তাকে বুঝাবেন যে আপনি আসলে সে বিষয়ে অক্ষম, এবং তার প্রয়োজন, তার অনুভূতিকে সম্মান জানাতে হবে এবং পজিটিভলি সেটা শেষ করতে হবে, ডিপ্লোম্যাটিক্যালি যাকে বলা হয়। আচ্ছা, এই ছিল চ্যাপ্টার 10, যে কিভাবে আপনি নো বলবেন, রিফিউজাল দিবেন। রিফিউজ করার একটা পজিটিভ ওয়ে ছিল। আমরা 5টা ওয়ে শিখলাম। তো এইটুকু যথেষ্ট। আচ্ছা, তারপর চ্যাপ্টার 11, যেটা চ্যাপ্টার 11 এ থাকবে হচ্ছে রাইটিং টেকনিক্স টু হ্যান্ডেল কমপ্লেইন্ট, নেগোসিয়েশন, পারসুয়েশন, ইমেইল। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ এখানে ইমেইল রাইটিং এর বিষয়টা চলে আসে। তো ইমেইল লেখার আমি আপনাদেরকে অবশ্যই ডেমো দিয়ে দিব। আর পাশাপাশি যখন আমাদের পরীক্ষার আগে একটা তো ট্রিকি ক্লাস হবেই, কোন কোন বিষয় কিভাবে খাতায় লেখা যায়। তো ইমেইলটা আসে, ইমেইলটা আসে। তো ইমেইল যেহেতু আসবে, তো ইমেইল লেখার কিছু কিছু পয়েন্ট আমরা জেনে রাখবো। যেমন যদি কাস্টমার কমপ্লেন্ট রিলেটেড ইমেইল হয়, সেটা কিভাবে লিখবো? যেমন টেকিং দ্য কমপ্লেন্ট, ডোন্ট জাম্প দ্য গান। হঠাৎচমকে ওঠা যাবে না, আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ফাইন্ডিং এ সলিউশন।
হ্যাঁ, আচ্ছা, কাস্টমার্স নেভার ওয়ান্ট টু হিয়ার এক্সকিউজেস। এখানে কাস্টমারের কথাই বারবার কেন উল্লেখ করা হচ্ছে, কারণ দিস ইজ অ্যাবাউট বিজনেস ইংলিশ। আশা করি সবাই এইটুকু বুঝতে পারতেছেন, তো যার কারণে আমি কাস্টমারের বিষয়টা দিয়েই এই বিষয়গুলো লেখা হয়েছে আর কি। আচ্ছা, সমঝোতা, আমরা সমঝোতার বিষয়টা গতদিন পড়ছি, তো এই বিষয়ে ইমেলটা আসে না সমঝোতার রিলেটেড। তারপরেও এই যে সমঝোতার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, কার কার যোগদান করা উচিত, কি কি আপনাকে শিখতে হবে, ওই যে একটা ফ্রুটফুল নেগোসিয়েশনের জন্য কি কি উচিত, এই আর কি। আচ্ছা, আমরা নিচে একটা কি দেখবো, ও আচ্ছা, ফর্মাল নেগোসিয়েশনের যে বিষয়টা, ফর্মাল নেগোসিয়েশনে কি করতে হবে, রেকর্ড কিপিং, অর্থাৎ আপনাকে যে ওই রেকর্ডটা রেখে দিতে হবে, মেমোরাইজ করে দিতে, কম্পিউটারাইজড করে দিতে হবে, যাতে সেটা পরবর্তীতে দরকার হলে আপনি পান। আর প্রুফ রিডিং, প্রুফ রিডিং মানে কি, অবশ্যই সেন্ড বাটনের আগে বা সেন্ড করার আগে সে বিষয়টা বারবার দেখে নেওয়া, যে কোথাও কোনো ডিফেক্ট থাকলো কিনা বা কোথাও কোনো ত্রুটি হয়েছে কিনা। আচ্ছা, এখানে একটা স্যাম্পল অফ অ্যান ইমেল দেওয়া আছে, যেমন পারসুয়েশন ইমেলে এই বিষয়টা হচ্ছে পারসুয়েশন, যেমন ডিয়ার মিস্টার রিসিভার। তো ইমেইলটা আসলে এরকম ভাবেও লেখা যাবে না, আমি জাস্ট বডিটা লিখে দিছি এখানে। তো ইমেইল লেখার আগে অবশ্যই আপনাকে এখানে সাবজেক্ট, ফ্রম লিখতে হবে, টু লিখতে হবে, বা সাবজেক্ট লিখতে হবে, এবং অনেক সময় দেখা যায় যে অনেক মেইলে টাইমও লিখে দিলেও সমস্যা হয় না। তো আমি জাস্ট এখানে বডিটা লিখে দিছি যে কিভাবে একটা পারসুয়েশন ইমেইল লেখা যায়, যেমন থ্যাংক ইউ ফর চুজিং অসাম ফর ইউর রিসেন্ট হলিডেজ, ডিড ইউ হ্যাভ এ গুড টাইম, উই উড লাভ টু হিয়ার ইউর ফিডব্যাক। যেমন এখানে একটা কোম্পানি থেকে বা রিসোর্ট থেকে তার হলিডে কি রকম কাটলো তাদের রিসোর্টে এসে বা হোটেলে এসে, সেই ফিডব্যাক নেওয়ার জন্য একটা ইমেল করছে, সার্ভের জন্য আর কি, বিষয়টা এটা। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, এখানে কি ওবায়দুল সাহেব আছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি, আপনার কথা শোনা যাচ্ছে। কন্টিনিউ করেন প্লিজ। ঠিক আছে। তাহলে আমাদের 11 চ্যাপ্টার পর্যন্ত শেষ। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, নো কনসার্ন, জাস্ট 1 মিনিট। আমরা আজকে সরাসরি আমাদের যে একাডেমিক বইটা, সেটা থেকে একটা ডেমো দেখবো, আমাদের কোশ্চেনের এবং আমাদের আগামী চ্যাপ্টার গুলা। হ্যাঁ, আচ্ছা, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার। রিপোর্ট রাইটিং, আমাদের রাইটিং পার্টে ইমেল, রিপোর্ট, প্যারাগ্রাফ, ডায়লগ, এগুলোর কম্বো থাকতে পারে।
তো আমরা সব আইটেম বা সবকিছুর বেসিকটা জেনে রাখবো, কোনটা কিভাবে লিখতে হবে, যাতে পরীক্ষার খাতায় যেটাই আসুক না কেন আমাদের পারফরমেন্সের কোনো ঘাটতি না থাকে। আমার ক্লিয়ার? আচ্ছা, রিপোর্ট বা বিজনেস রিপোর্ট যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে একটা বিজনেস রিপোর্টটা বেসিক্যালি কি একটা লিখিত দলিল, যেটা ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, ব্যবসাকে সহায়তা করে এবং ব্যবসার ইমপ্রুভমেন্ট, ব্যবসার ডিফেক্টস, ব্যবসার এভরিথিং ইনস অ্যান্ড আউটস আলোচনা করে একটা রিপোর্টে। তো বিজনেস রিপোর্টের মূল উদ্দেশ্যই হচ্ছে কি কোনো ডাটা তৈরি করা, ঠিক আছে? তো একটা বিজনেস রিপোর্টের কয়েকটা অংশ থাকে। আচ্ছা, যেমন এক্সিকিউটিভ সামারি থাকে, টেবিল অফ কন্টেন্টস থাকে, ইন্ট্রোডাকশন থাকে, বডি থাকে, কনক্লুশন থাকে, রেফারেন্স থাকে, অ্যাপেন্ডিক্স থাকে। তো আমরা বডি অফ দ্য রিপোর্ট দেখব। আচ্ছা, বডি অফ দ্য রিপোর্ট কি? দ্য বডি অফ দ্য রিপোর্ট ডিসক্রাইবস দ্য প্রবলেম, দ্য ডাটা দ্যাট ওয়াজ কালেক্টেড। তো দ্য বডি অফ দ্য রিপোর্ট অর্থাৎ এই রিপোর্টের একটা বডিতে কি থাকবে? সমস্যা থাকবে, যেটা সমস্যা বর্ণনা করা হবে এবং যে ডেটাটা কালেক্ট করা হয়েছে সেটা থাকবে। আচ্ছা, আর কনক্লুশনে কি থাকবে? কনক্লুশনে থাকবে সবসময় যে যে ডাটাটা ডিসক্রাইব করা হয়েছে বডিতে সেটা কি করা হবে, সেটার সমস্যা হলে সেটার সমাধান এবং সেটার কি কি স্টেপস নিতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আর রেফারেন্স, রেফারেন্স রেফারেন্স সেটাই দিবেন যেখান থেকে আপনি ডাটাগুলো কালেক্ট করছেন এবং আপনার সাজেশনের। আমার ল্যাপটপ খুব ঝামেলা করতেছে, বুঝছেন? আমি আসলে উইন্ডোজ দিব সেটার সময় পাচ্ছি না। বারবার শুরুতে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন একটা পিকচার করা আছে। বডি অফ দ্য রিপোর্টে কি থাকে? ইন্ট্রোডাকশন, ডিসকাশন, কনক্লুশন। এগুলো বই থেকে পিডিএফ করা, তো দেখা যাচ্ছে স্ক্রিনটা? যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি পার্টস কি থাকবে? কভার থাকবে, টাইটেল পেজ থাকবে। এগুলো নট ইম্পর্টেন্ট, আপনার জাস্ট এগুলো জানার জন্য বেসিক, যে একটা বডিতে কি থাকে, কনক্লুশনে কি থাকে, ইন্ট্রোডাক্টরিতে কি থাকে। তো এই বিষয়গুলো নট ইম্পর্টেন্ট, আমরা রিপোর্টের স্যাম্পল দেখলেই বুঝতে পারবো। তো স্যাম্পলটা কোথায়? আচ্ছা, এই যে একটা স্যাম্পল মেমোরান্ডাম রিপোর্ট। তো এই মেমোরান্ডাম রিপোর্টে কি বলা হয়েছে? টু জিন লি, অর্থাৎ ম্যানেজার ইনি, ওনার ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার। তো তাকে পাঠানো হচ্ছে, এবং কার কাছ থেকে পাঠানো হচ্ছে? আপনি যেহেতু পাঠাচ্ছেন স্যালি টার্নার। এটা একটা স্যাম্পল, হ্যাঁ, রিপোর্টের অনেক স্যাম্পল থাকে, অনেক ফরম্যাট থাকে, আমরা এখানে এক স্যাম্পল দেখতেছি। তো এখানে কি বলা হয়েছে যে ভিজিট অফ মিস্টার হো চু লং, কি জন্য ভিজিট করতে বলতেছে? অ্যাজ উই ক্যান এক্সপেক্ট এ লার্জ অর্ডার ফ্রম হিজ কোম্পানি, অর্থাৎ তার কোম্পানি থেকে একটা অর্ডার নিতে হবে বা অর্ডার পাবেন, তারা রিজার্ভ করেন। তো সেই বিষয়টা নিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। তো এই রিপোর্টটা কার কাছে পাঠাইছে? ম্যানেজারের কাছে পাঠাইছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্যাম্পল, ঠিক আছে? এখান থেকে আর খুব বেশি জানার কিছু নাই। আচ্ছা, এই যে দেখেন, এইটা আবার আরেকটা আছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রপোজাল, যেখানে ডেট দিয়ে রাখছে, তারপর টাইম, তারপর অ্যাড্রেস, সবকিছু। তো এক একটা ফরম্যাটে এক এক রকম ভাবে দেওয়া আছে। আমরা কি শিখবো? আমরা যাতে যে কোনো রিপোর্ট আসুক একটা একটা ফরম্যাটে লিখতে পারি, সেই বিষয়গুলো দেখবো। এখানে আর তেমন কিছুই নাই। আচ্ছা, পার্ট এ, আপনারা বলেন সবসময় যে কেমন প্রশ্ন হবে স্যার, কেমন প্রশ্ন হবে? এই যে দেখেন, আচ্ছা, conclusion is an another dashboard of a business report. ইম্পর্টেন্ট লেস ফাস্ট। তাহলে অপশনটা কি? ইম্পর্টেন্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো অপশন এ পার্ট এ তে আসে এমসিকিউ আকারে।
এমসিকিউ আকারে থাকবে 1 মার্কের। আচ্ছা, তো এই অধ্যায় থেকে বডি অফ এ রিপোর্ট মেক্স ইট ড্যাশ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ রিপোর্টের বডিটা কি করে, কি বুঝতে এবং সাহায্য করে, কি পড়তে এবং বুঝতে ইজিয়ার নাকি ইজিয়েস্ট। দিস ইজ ডিসগাস্টিং। বারবার কেমন কি হচ্ছে। কতদিন আমি এই সমস্যাটা দেখলাম, আমি সলভ করবো সে সময়টা হয়নি, তার কারণে আজকে এই অবস্থা, ড্রপ হয়ে যাচ্ছে ক্লাস। আচ্ছা, যে এরকম এমসিকিউ থাকে যে হুইচ ফ্রেজ ইজ ইউজড ফর অ্যাডভাইজিং এ কাস্টমার, আমি আপনাদের কতদিনও বলছি হবে যে কোন 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 ফ্রেজটা কাস্টমারকে অ্যাডভাইস দেওয়ার জন্য ইউজ করতে হয়। আই উড সাজেস্ট, আই ওয়ান্ট টু, নাকি ফর জাস্ট ইউ ক্যান। এই যে দেখলেই বুঝতে পারবেন অপশন যে আই উড সাজেস্ট, এটা কিন্তু আমাদের গত ক্লাসে পড়া হয়েছে এই কোশ্চেনটা। কে কে ছিলেন পড়া হয়নি এটা? হ্যালো হ্যালো। জি জি, আপনার কথা আচ্ছা, আটকা ঠিক আটকা আছে। আসতেছে। বললাম যে গতদিন এই যে এরকম একটা ফ্রেজ দিয়ে কোশ্চেন করা হয়েছিল, এগুলো এইভাবে আসবে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা এখন দেখি একটা প্রি রিকুইজাইটস ফর এ সাকসেসফুল কনভারসেশন। হ্যাঁ, তো প্রি রিকুইজাইটস শব্দের অর্থ হচ্ছে পূর্ব শর্ত একটা সাকসেসফুল কনভারসেশন। তো কনভারসেশন মিন্স ডায়লগ। এখান থেকে খুব বেশি কিছু জানার দরকার নাই, যেটুকু হচ্ছে যে পূর্ব শর্ত কি কি, 3টা বিষয় অনুসরণ করতে হয়। যে আপনি যে বিষয়টা কথা বলতে চাচ্ছেন সেটা কি তার জন্য পেইনফুল হবে কিনা, আর এটা কত লম্বা হতে যাচ্ছে, এবং কনভারসেশন শেষে আপনি কি চান, এই 3টা বিষয় খেয়াল রাখতে হবে। এখান থেকে আর কোনো পড়ার কিছু নাই, এই 3টা পড়লেই হবে। অধিক পড়বো না, আমরা যতটুকু দরকার ততটুকু পড়বো এবং কাজে লাগাবো। তো এখান থেকে কয়েকটা টপিকস আছে সাকসেসফুল বিজনেস কনভারসেশনের উপর। সেই টপিকগুলো কি কি? ফ্রেন্ডলিনেস, অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল অ্যাকশনস, দ্য কমিউনিকেশন এনভায়রনমেন্ট, পার্সোনাল অ্যাপিয়ারেন্স, পোস্চার, ওয়াকিং, ফেসিয়াল এক্সপ্রেশন, জেস্টার্স, প্লেজেন্ট ভয়েস, আনপ্লেজেন্ট ভয়েস অ্যাভয়েডেড। এই বিষয়গুলো একটা সাকসেসফুল বিজনেস কনভারসেশনের জন্য দরকার। তো এখান থেকে আমি যদি পার্ট এর জন্য একটা কোশ্চেন করি যে appropriate dash is an element of successful business conversation। তো আমরা উপরে একটু দেখে আসলাম যে কি কি বিষয় প্রয়োজন, ড্রেস, ল্যাঙ্গুয়েজ নাকি ফিজিক্যাল অ্যাকশন। তো আমরা ফিজিক্যাল অ্যাকশন কোনো অপশন এখানে পড়ি নাই, কিন্তু আমাদের কি ছিল এখানে, ছিল হচ্ছে ফিজিক্যাল অ্যাকশনও ছিল, আবার জেস্টার মানেও কিন্তু অঙ্গভঙ্গি, যে অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল অ্যাকশনস। তো রাইট অ্যান্সার কোনটা হবে তাহলে? অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল অ্যাকশন। ঠিক আছে। আচ্ছা, আবার অনেক সময় এমসিকিউ আসে না, 1 মার্কের একটা প্রশ্ন আসে, যেমন হোয়াট ডু ইউ মিন বাই কনভারসেশন, সংলাপ বলতে আপনি কি বুঝেন? কনভারসেশন মিন্স ডিসকাশন অর ডায়লগ বিটুইন টু পার্টিস। এনাফ, এটা লিখলে আপনি 1 মার্ক পেয়ে গেলেন। এগুলো আসে হচ্ছে পার্ট এ তে, বারবার বলতেছি পার্ট এ তে 3টা পার্টে কোশ্চেন থাকে আপনাদের। আচ্ছা, স্টার্টিং এ কনভারসেশন অন এ টপিক এন্ড সুইচিং টু অ্যানাদার, এগুলো জাস্ট ডায়লগের উপরে লেখা, কিভাবে কনভারসেশন আপনি চেঞ্জ করবেন, সুইচ করবেন, এই বিষয়টা, এগুলো খুব একটা দরকার নেই। আচ্ছা, যেটা দরকার আছে সেটা আমরা দেখি একটু। এখান থেকে যে এই বিষয়গুলো একবার করে দেখবেন যে কিভাবে আপনি পরিবর্তন করতে পারেন। যেমন নতুন বিষয় ধরে তুলে ধরে পরিবর্তন করার যে বিষয়টা, চেঞ্জিং দ্য সাবজেক্ট বা ইন্ট্রোডিউসিং এ নিউ টপিক। আপনি একটা টপিক চেঞ্জ করতে চাচ্ছেন, নিউ টপিক নিয়ে আসলেন, আপনি আপনি একটা ডিস্ট্রাকশন তৈরি করে দিলেন, বা আপনি সাবজেক্টটাই পরিবর্তন করে দিন, এটা নট ইম্পর্টেন্ট, এটা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে বিষয়টা, প্রশ্ন জিজ্ঞাসা করা, চ্যাপ্টার 15, প্রশ্ন জিজ্ঞাসা করা। ছোট ছোট চ্যাপ্টার, কিন্তু এগুলো দরকারি চ্যাপ্টার। হ্যাঁ, তো প্রশ্ন জিজ্ঞাসা করার সময় আপনি কিভাবে কি করবেন, বিজনেস কমিউনিকেশনে প্রশ্ন জিজ্ঞাসা করাটা খুবই একটা কমন একটা বিষয় এবং ইম্পর্টেন্ট একটা বিষয়।
তো প্রশ্ন কয় ধরনের হইতে পারে আমরা সেই বিষয়ে একটু দেখব, এটা ইম্পর্টেন্ট। ক্লোজড কোশ্চেন, ক্লোজড কোশ্চেন বলতে সেগুলোকে বোঝায় যেগুলো আপনি ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারেন। আচ্ছা, যেমন আমরা ইংলিশে যদি আরো গ্রামাটিক্যালি বলি তাহলে কি বলতে হবে, যে যেগুলো বিভার্ব বা সাহায্যকারী ভার্ব দিয়ে তৈরি হয় সেই ধরনের কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা ইয়েস অর নো দিয়ে দিতে পারি। যেমন ডু ইউ লাইক চিকেন, আপনি ইয়েস বা নোতে উত্তর দিতে পারবেন। আর ইউ গোয়িং টু স্কুল, ইয়েস অর নো। ডু ইউ লাইক আইসক্রিম, ইয়েস অর নো। এগুলো বিভার্ব বা সাহায্যকারী ভাব দিয়ে শুরু হচ্ছে, যার কারণে এগুলোকে বলা হয় ক্লোজ কোশ্চেন। আর ইউ থার্স্টি, ইয়েস অর নো। ওপেন কোশ্চেন, ওপেন কোশ্চেন মানে কি ডেসক্রিপটিভ অ্যান্সার দরকার পড়ে যে কোশ্চেন গুলোর জন্য, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনে তৈরি হয় হোয়াট, হোয়াই, হাউ, এগুলো যদি কোনো কোশ্চেনে আসে তাহলে সেগুলোকে বলা হয় ডেসক্রিপটিভ কোশ্চেন। তাহলে ক্লোজড কোশ্চেন কোনগুলা, যেগুলো সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয় এবং যেগুলো ইয়েস এবং নো তে উত্তর করা যায়। আর ওপেন কোশ্চেন হচ্ছে যেগুলো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় এবং ইয়েস নো তে উত্তর না করে সে ডেসক্রিপটিভ আনসার করতে হয়। যেমন একটা প্রশ্ন করলাম, হোয়াই ডিড হি রিয়াক্ট দ্যাট ডে, সে কেন রিয়াক্ট করেছিল। হাউ ওয়াজ দ্য পার্টি, পার্টিটা কেমন ছিল। আচ্ছা, ফান্ড কোশ্চেন, আচ্ছা যদি কারো কাছ থেকে বা কোনো তথ্য নিতে চান, ঠিক আছে, কোনো তথ্য নেওয়ার বিষয়টা বা কোনো স্টেটমেন্ট নেওয়ার বিষয়টা, সেগুলোকে বলা হয় ফান্ড কোশ্চেন। বা এগুলো যেমন হাউ মেনি পিপল ওয়ার ইনভলভ ইন দ্য ফাইট, কতজন লোক ইনভলভ ছিল ফাইটে। অ্যাবাউট 10, একটা ইনফরমেশন নিচ্ছেন আপনি, একটা স্টেটমেন্ট নিচ্ছেন, একটা সাক্ষ্য নিচ্ছেন, এগুলোকে বলা হয় ফান্ড কোশ্চেন। তো বেশিরভাগ সময় ওপেন কোশ্চেন এবং ক্লোজ কোশ্চেন থেকে কোশ্চেন আসে যে হোয়াট, হুইচ ওয়ান ইজ ওপেন কোশ্চেন কিংবা হুইচ ওয়ান ইজ ক্লোজ কোশ্চেন। রিটোরিক্যাল কোশ্চেন হচ্ছে রিটোরিক্যাল, যেগুলো হচ্ছে কোশ্চেন নয় কিন্তু কি বলা হয় কোশ্চেন আকারেই বলা হয়। যেমন আমরা বলি যে আমাদের অভিব্যক্তি ইজ নট দ্যাট এ গ্রেট ডিসপ্লে, ইজ নট ইট এ নাইস ডে, এগুলো কিন্তু কোনো কোশ্চেন নয়, এগুলো জাস্ট এক্সপেকটেশন, অ্যান্সার এক্সপেকটেশন ছাড়া আপনি প্রশ্ন করতেছেন, আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা আসে, এগুলোকে বলা হয় রিটোরিক্যাল কোশ্চেন। আচ্ছা, নেসেসিটি অফ কোশ্চেন, কোশ্চেনের প্রয়োজনীয়তা হচ্ছে কি, এটা শিখতে সাহায্য করে, জানতে সাহায্য করে, রিলেশনশিপ বিল্ড করে, ম্যানেজ করে বা ব্যবস্থাপনা শিক্ষা দেয়, ভুল বোঝাবুঝি বা মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে এবং আপনার পরিস্থিতি সামাল দেয় এবং লোকজনকে কি করে, প্রভাবিত করে। আচ্ছা, এই কয়েকটা জেনে রাখবেন। যদি কোশ্চেন এতে আসে যে রাইট টু নেসেসিটি অফ কোশ্চেনস বা কোশ্চেনের প্রয়োজনীয়তাগুলো কি কি লিখুন, তখন এই 5 বা 6টা দিয়ে দেবেন। বড় মার্কের প্রশ্ন হলে 6টা লিখবেন, আর যদি ছোট মার্কের হয় লিখবেন কিসে, ইংলিশে না বাংলাতে। কোশ্চেন যেহেতু ইংলিশে হবে, ইউ শুড রাইট ইন ইংলিশ। আমি বারবার বলতেছি, কোশ্চেন যদি ইংলিশে হয় অবশ্যই আপনাকে ইংলিশেই লিখতে হবে। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, এখন আসেন আমরা কোশ্চেন দেখি, তাহলে এক্সারসাইজ করি কয়েকটা। এই যে এটা 2018 সালের একটা কোশ্চেন ছিল, হুইচ কোশ্চেনস আস্ক ফর অ্যাডভাইস, অ্যাডভাইসের জন্য কোন কোশ্চেন আস্ক করতে হয়। হোয়াট উড ইউ লাইক টু নো, হোয়াট শুড আই ডু উইথ মাই প্লাস্টিক বটলস, আই এম অ্যাফ্রেড আই ডোন্ট নো হোয়ার দ্য এন্ট্রান্স ইজ। তো কোশ্চেন অ্যাডভাইস চাচ্ছেন, তাহলে কি করতে হয়, এই যে শুড বিষয়টা আসে, হোয়াট শুড আই ডু উইথ মাই প্লাস্টিক বটলস। আচ্ছা, এই যে ওয়ার দে কিডস অর অ্যাডাল্টস, তাহলে এই কোশ্চেন দেখি আমাকে বলেন তো এটা কি ধরনের কোশ্চেন। ওয়ার দে কিডস অর অ্যাডাল্টস, এটা কি ধরনের কোশ্চেন, কে বলতে পারবেন, যে কোনো একজন বলেন, এটা ওপেন কোশ্চেন, ক্লোজ কোশ্চেন না কি ধরনের কোশ্চেন। কেউ কিছু বলে না রে। আচ্ছা, মিউট করেন, মিউট করেন। আচ্ছা, এইটা হচ্ছে ওয়ার দে কিডস অর অ্যাডাল্ট, তারা কি বাচ্চা নাকি অ্যাডাল্ট, এটা কি কোশ্চেন, ফান্ড কোশ্চেন। এই ফান্ড কোশ্চেনটা কাকে বলা হয় বলেন তো, আমরা উপরেই পড়ে আসলাম,
আরেকবার একটু দেখি। ফান কোশ্চেন হচ্ছে যেগুলো আপনি কি চাচ্ছেন, একটা স্টেটমেন্ট বা একটা ইনফরমেশন চাচ্ছেন বা উইটনেস চাচ্ছেন আপনি, তো এই ক্ষেত্রে এগুলোকে কি বলা হয়, ফান্ড কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনস আর নেসেসারি ফর, কোশ্চেন কেন প্রয়োজন, পারসুয়েডিং পিপল, টিচিং পিপল, চিটিং পিপল। তো কি জন্য প্রয়োজন, মানুষকে প্ররোচিত করতে বা প্রভাব ফেলতে, মানুষকে শেখানোর জন্য নয় এবং নিজে শেখার জন্য। এটা ভুল অ্যান্সার। চিটিং পিপল, মানুষকে ঠকানো, এটাও ভুল। এই যে দেখেন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আস্কিং কোশ্চেন্স ইন বিজনেস কনভারসেশন, ব্যবসায়িক সংলাপে প্রশ্ন করার জিজ্ঞাসা বা গুরুত্ব কি। এটা দেখেন 1 মার্কের একটা প্রশ্ন। ইন বিজনেস কনভারসেশন আস্কিং কোশ্চেন্স প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, টু নো ডিটেইল ইনফরমেশন আস্কিং কোশ্চেন পার্ট ইজ নেসেসারি। বিষয়টা এরকম। হোয়াট ডু মিন বাই ক্লোজড কোশ্চেন, দ্য কোশ্চেন্স দ্যাট টেক সিঙ্গেল ওয়ার্ড অর শর্ট অ্যান্সার আর কল্ড ক্লোজড কোশ্চেন। আপনি এভাবে লিখতে পারেন, দ্য কোশ্চেন্স which can be answered through yes or no is closed question. What do you mean by open question? Open question কি, যেগুলো লঙ্গার অ্যান্সার দরকার হয় বা ডেসক্রিপটিভ অ্যান্সার দরকার হয়। What are the types of question? প্রশ্নের ধরনগুলো কি কি হয়, ক্লোজড কোশ্চেন, ওপেন কোশ্চেন্স, ফান্ড কোশ্চেন বা প্রবিং কোশ্চেন, রিটোরিক্যাল কোশ্চেন, যে কয়েকটা পয়েন্ট দিয়ে দিবেন। হোয়াট ডু ইউ মিন বাই প্রবিং কোশ্চেন, প্রবিং কোশ্চেন বলতে কি বোঝে, টু ফাইন্ডিং মোর ডিটেইল অ্যান্ড দ্য ইউজড কোশ্চেন ইজ কল্ড প্রবিং কোশ্চেন। তো এই বিষয়টা ছিল হচ্ছে কোশ্চেন বা প্রশ্ন জিজ্ঞাসা। আচ্ছা, আমাদের চ্যাপ্টার 15 পর্যন্ত শেষ। আমরা 11 থেকে শুরু করছি আজকে, নাকি না, সরি 9 থেকে শুরু করছি, 9 10 11 12 13 14 15, মাশাআল্লাহ প্রায় 7টা চ্যাপ্টার আমরা শর্টে শেষ করে দিলাম। তো আমরা নেক্সট চ্যাপ্টার 16, সেটা কি বিষয়ে, প্রপার ওয়ে অফ কি, গ্রিটিংস, অ্যাপোলোজাইজিং, এমফ্যাথাইজিং, শোয়িং গ্র্যাটিটিউড, থ্যাঙ্কিং, অফারিং অ্যাসিস্ট্যান্স, এই বিষয় নিয়ে পড়বো। আর আপনারা একটু অ্যাটেন্ডেন্স বেশি বেশি করেন, যাতে ক্লাস নিতে আমার ভালো লাগে এবং ক্লাস আপনাদেরও করতে ভালো লাগে। আর ক্লাস করলে আপনাদেরই সুবিধা, পরীক্ষার সময় গিয়ে এই বিষয়গুলো বোঝানোর মতো আর হয়তো বা সময় থাকবে না এখন যেভাবে বোঝাচ্ছি। তো সবাই ক্লাস অ্যাটেন্ড করবেন। আর আপনাদের যেহেতু প্র্যাকটিক্যাল মার্কও আছে, সো এই বিষয়ে আপনাদের কনসার্ন থাকা উচিত ক্লাস করার বিষয়ে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি আজকে যে একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম, কারণ ল্যাপটপে একটু সমস্যা করতেছে, প্লাস এই যে উইন্ডোজ ঝামেলা করতেছে। তো আসতেছি আমি, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন আছে কি আজকের ক্লাসের বিষয়ে? কারো কোনো প্রশ্ন? আজকের ক্লাসে আপনার কথাগুলো ভেঙে ভেঙে জি জি, আজকের ক্লাসে আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। আচ্ছা ধীরে আসছে, আপনারা একটু আজকে কষ্ট পাইছেন, যার কারণে আমিও একটু লজ্জিত। নেক্সট ক্লাসে এরকম হবে না আশা করি। আপনারা ভিডিও আপলোড হওয়ার পরে ওটা একটু ভালো করে আবার মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। কিছু কিছু সময় প্রবলেম হয়েছে, যেটা আমি নিজেও বুঝতে পারছি। তো আশা করি নেক্সট টাইম আর এরকম সমস্যা হবে না। আমি ক্ষমা প্রার্থী, লজ্জিত। আর ভিডিও আপলোড হওয়ার পরে, ক্লাসের ভিডিওটা আপলোড যখন হবে, তখন আপনারা আরেকবার একটু ক্লাসগুলো দেখে নেবেন দায়িত্ব মনে করে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।